অনেক সময় আমরা যখন কোনো অদ্ভুত উদ্ভট ঘটনার কথা শুনি তখন আমরা শুনে বলি, আরে থাম বাবা, এসব বলিস না, ঘোড়াও হাসবে। মানে ব্যাপারটা এতই হাস্যকর যে ঘোড়াও শুনে হাসবে। কিন্তু ঘোড়ার হাসির আওয়াজটা কিরকম হয় সেটা কি আজ পর্যন্ত শুনেছেন? আজকের পর্বটার জন্য প্রথমেই ঘোড়ার হাসির আওয়াজ আপনাদের শোনাবো। ঘোড়া কিভাবে হাসে? এইভাবে। তা এইবারে আসি যে এই হাসির কথা কেন বললাম এবং এই ঘোড়ার হাসির আওয়াজ কেন শোনালাম। গত 6ই আগস্ট যখন সারা ইন্ডিয়া জুড়ে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, সমস্ত সোশ্যাল মিডিয়া স্টেটাসে ফ্রেন্ডশিপ ডের স্টেটাস পড়ছে, সেই দিন ইন্ডিয়া জোট, ইউপিএর যে নাম হয়ে গেছে এখন ইন্ডিয়া, সেই ইন্ডিয়া জোটের দুই বন্ধু মানে দুই শরিকের মধ্যে একজন আরেকজনকে উদ্দেশ্য করে চিঠি লিখছেন এবং চিঠিতে কি লিখছেন? বলছেন যে দিদি একটু দেখুন। আপনারা জানেন যে কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরীর বয়স 60 পেরিয়ে গেছে, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারও 60 পেরিয়ে গেছে বয়স। দুজনেই রাজনীতির প্রচুর মাঠ ময়দান দেখেছেন, তাই অন্তত গ্রাম বাংলার ভাষায় বলা যেতে পারে যে দুজনের কেউ ঘাসে মুখ দিয়ে চলেন না। তো সেই অধীর রঞ্জন চৌধুরী চিঠি লিখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে এবং চিঠিতে লিখছেন দিদি একটু দেখুন। তিনি বলছেন চিঠিতে, পঞ্চায়েত বোর্ড গঠনের আগে যা ঘটছে রাজ্যে তা অবিলম্বে বন্ধ করুন। কি ঘটছে? অধীরবাবু চিঠিতে বলছেন, হিংসার ঘটনা সত্ত্বেও কংগ্রেসের প্রার্থীরা পঞ্চায়েতে জয়ী হয়েছেন। পুলিশ, রাজনৈতিক নেতা, গুন্ডারা তাদের ভয় দেখাচ্ছেন, তাদের বিরুদ্ধে খুন সহ অন্যান্য মামলা দায়েরের ভয় দেখানো হচ্ছে। এইভাবে তাদের তৃণমূলে যোগদান করানো হচ্ছে। তারই সঙ্গে অধীর রঞ্জন চৌধুরী আরও লিখছেন যে এইরকম পরিস্থিতি যদি চলতেই থাকে তাহলে কিন্তু এরপর ভয়ঙ্কর ঘটনা ঘটবে এবং এর পরিণতিটাও ভয়ঙ্কর হবে। তার সঙ্গে তিনি চিঠিতে লিখছেন, আরও ক্ষমতা কুক্ষিগত করার যে খেলায় উদ্যত হয়েছে তৃণমূল, তাতে বাংলার একচেটিয়া শাসন ব্যবস্থার দিকেই ইঙ্গিত করছে। এর ফলে বিরোধীদের সংখ্যা ক্রমশ কমতে থাকবে। ভয় দেখিয়ে বিরোধী প্রার্থীদের তৃণমূলে যোগদান করালে নির্বাচনে মানুষের রায়কে অসম্মান করা হবে। এবং তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তিনি প্রশ্ন করছেন যে 1 দশকেরও বেশি সময় ধরে আপনি মুখ্যমন্ত্রী হিসেবে ক্ষমতায় রয়েছেন, রাজ্যে নির্বাচনে জেতার জন্য এটা কি সভ্য পথ? এটা কি সভ্য পথ? প্রশ্ন করছেন অধীর রঞ্জন চৌধুরী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। অধীর রঞ্জন চৌধুরী তার একসময়কার দলের প্রাক্তন সদস্য, একসময়কার জোট সঙ্গী, এখন বন্ধু এবং শত্রুকে সভ্যতা আর অসভ্যতার তারতম্য বোঝাচ্ছেন এবং তারই সঙ্গে তাকে আবেদন করছেন যে আপনি চিঠিটা পড়ে পথ নির্ণয় করুন। মানে বিষয়টা হচ্ছে, বন্ধু হয়ে এইভাবে কি বন্ধুর পিঠে ছুরি মারা উচিত? অন্তত শত্রু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারতেন। পশ্চিমবঙ্গে নিন্দুকেরা একটা কথা বলেন যে দুটো রাজনৈতিক ফার্ম রয়েছে, পোলট্রি ফার্ম রয়েছে পশ্চিমবঙ্গে, যেখানে হাঁস মুরগিদের অনেক দিন ধরে যত্ন করে লালন পালন করে বড় করা হয়, আর তারপর তৃণমূল কংগ্রেস আর বিজেপি এসে হাঁস মুরগি ডিম সব নিয়ে চলে যায় ফিস্ট করার জন্য। এইবার পঞ্চায়েত নির্বাচনের পরে দেখা যাচ্ছে বিরোধী দলের অনেক জয়ী প্রার্থীকেই তৃণমূল কংগ্রেসে টেনে নেওয়া হচ্ছে, তৃণমূল কংগ্রেসে যোগদান করানো হচ্ছে বা তারা উন্নয়নের ডাকে সাড়া দিয়ে যোগদান করছেন। তো সেখানে কিন্তু প্রচুর কংগ্রেসের লোকজনও রয়েছেন, কংগ্রেসের লোকজনকেও প্রচুর কিন্তু শাসক দল টেনে নিচ্ছে। মানে কংগ্রেসের অবস্থা এইরকম যে তারা যদি পায়ের তলার জমির দিকে তাকাতে যায় মাথার উপরে ছাদ কেড়ে নিচ্ছে, মাথার উপরের ছাদটা যদি খেয়াল করতে যায় পায়ের তলার জমি কেড়ে নিচ্ছে। অথচ মনে রাখবেন, যারা কেড়ে নিচ্ছে এবং যাদের থেকে কাড়া হচ্ছে দুজনেই কিন্তু বন্ধু, দুজনেই কিন্তু জোট শরিক। এই বন্ধুত্বের অনেক উদাহরণ আমি আপনাদের সামনে রাখবো, তার মধ্যে একটা উদাহরণ এখন দিই। সেখানে দেখা যাচ্ছে মুর্শিদাবাদের ঘটনা। রাত 2টোর সময় সবাই যখন ঘুমিয়ে থাকে তখন চারিদিকে হইহট্টগোল। ব্যাপারটা কি? চোর ধরা পড়লো নাকি ডাকাত ধরা পড়লো? হলোটা কি? না, জানা যাচ্ছে ওই মাঝরাতে বাম এবং কংগ্রেসের 3 জন জয়ী প্রার্থীকে তৃণমূল কংগ্রেসে যোগদান করানো হচ্ছে ওই মাঝরাতে, এবং এই যোগদানের ফলে সেখানকার পঞ্চায়েতের বোর্ড গঠনের সমীকরণ পুরো উল্টে পাল্টে যাচ্ছে। কংগ্রেসের কাছে, কংগ্রেসের দখলে নিরঙ্কুশভাবে ছিল যে পঞ্চায়েত, সেইখানে এই যোগদানের ফলে থাবা বসাতে পারছে তৃণমূল কংগ্রেস। এবং তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সেখানে বলছেন যে আসলে অনেকেই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে সামিল হওয়ার জন্য আমাদের দলে আসবেন এই আবেদন করেন, কিন্তু তারপরে ওরা ওই জয়ী প্রার্থীরা যখন বললেন যে তারা দলে যোগদান করতে চান, এই ইচ্ছা যখন তারা প্রকাশ করলেন তখন ভাবলাম দেরি করে আর লাভ কি, এখনই হয়ে যাক যোগদান পর্ব। মানে ব্যাপারটা হলো, সকাল হতে হতে উন্নয়নের মুড যদি বদলে যায় তাহলে তো সমস্যা হয়ে যাবে। এই সম্পর্কে মুর্শিদাবাদের একজন স্থানীয় বাসিন্দা ভালো কথা বলেছেন। তিনি বলছেন, মুর্শিদাবাদের দলবদল এখন ওই দিন রাতের ক্রিকেট টুর্নামেন্টের মতো, কখন যে কার দিকে খেলা হবে সেটাই বোঝা মুশকিল। কংগ্রেস প্রার্থীদের পশ্চিমবঙ্গে তাদের ইন্ডিয়ার জোট শরিক তৃণমূল কংগ্রেস রীতিমতো ধনে পাতার মতো ব্যবহার করছে। রান্না বান্না সবকিছু হয়ে যাওয়ার পর ঠিক আছে ওপর থেকে একটু ছড়িয়ে দিই, দেখতে ভালো লাগবে, স্বাদটা ভালো হবে। মানে এমন সব ঘটনা ঘটছে। দেখুন, একটা পঞ্চায়েতে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস বেশি আসন জিতেছে, কিন্তু সেখানে পঞ্চায়েত প্রধানের যে পদ সেটা সংরক্ষিত তফসিলি জাতির মহিলার জন্য। এবার শাসক দলের যারা জিতেছেন তাদের মধ্যে একজনও সেরকম কেউ নেই। কি হয়েছে? কংগ্রেসের তো রয়েছে, ব্যাস উন্নয়নের নামে টেনে নিয়ে চলে আয়। এবং এই কথাটা যে
যে আমি খুব ব্যঙ্গ করে বলছি তা কিন্তু নয়, এটা সত্যি কথা। কারণ এইটা একটা স্টেপল লাইন যেখানে বলা হচ্ছে দিদির উন্নয়নে সামিল হব বলে আমরা এসেছি, তৃণমূল কংগ্রেসে যোগদান দিয়েছি। এবং সেই কংগ্রেসের প্রার্থী তিনি বলছেন এতদিন কংগ্রেস করতাম, কংগ্রেস ভালো লাগতো তাই, তবে আজ থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। আহারে, কংগ্রেসের অবস্থা একদম সেই গিটারটার মতো, যে গিটারটা নিয়ে ছেলেটা ঝাঁকড়া ঝাঁকড়া চুল নাড়িয়ে নাড়িয়ে সারা দিন টিং টিং করে প্রতিবেশীকে অতিষ্ঠ করে ফেলতো, কিন্তু তারপর যেদিন থেকে চুল কেটে টিসিএসে চাকরি করতে শুরু করেছে গিটারটার দিকে আর ফিরেও তাকায় না। কিন্তু এই অবধি তবু মেনে নেওয়া যেতে পারতো যদি না আপনি জানতে পারতেন যে একটা রাজ্য সরকারের ক্ষেত্রে বিধায়কদের ক্ষেত্রে যে বাজেটে খেলা হয়, পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রেও মোটামুটি সেই বাজেটেই কিন্তু যাওয়া আসা হচ্ছে। মানে আমরা দেখেছি বিজেপির দৌলতে বেশ কয়েকবার যে একটা সরকার নড়বড়ে হয়, একটা কোনো রাজ্যের সরকার, এবং সেখান থেকে বিধায়কদের নিয়ে তারা চলে যায় হোটেলে। এবার সেই হোটেলে বিধায়করা থাকেন, তারপরে সরকার পড়ে যায়। অথবা দেখা যায় কংগ্রেস বিধায়কদের নিয়ে অন্য একটা হোটেলে চলে গেছে এবং সেখানে গিয়ে কোনো রকমে এই সরকার ভেঙে যাওয়ার যে গড্ডালিকা প্রবাহ, সেই প্রবাহে ভেসে যাওয়ার থেকে বিধায়কদের আটকাতে পেরেছেন এবং সরকারটা পড়েনি। কিন্তু দুটো ক্ষেত্রেই সব জায়গায় আমরা কি দেখতে পাই, কনস্ট্যান্ট হচ্ছে হোটেল রাজনীতি চলছে। তো সেই হোটেলের ব্যাপার, হোটেলের রাজনীতি কনস্ট্যান্ট হিসেবে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনেও দেখতে পাওয়া যাচ্ছে। আপনি এটা ভাবতে পারেন যে ঠিক আছে, তো একটা গোটা রাজ্যের সরকারের ব্যাপার, বিধায়কদের ব্যাপার, বড়সড় ব্যাপার, কিন্তু হেঁচকি উঠতে শুরু করবে তখন যখন আপনি জানতে পারবেন পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রেও এই একই জিনিস দেখা যাচ্ছে এবং এখানেও কনস্ট্যান্ট হচ্ছে হোটেল। শুধুমাত্র নবদ্বীপ, হাজারদুয়ারি, মায়াপুর নয়, নদিয়া, মুর্শিদাবাদের যত পর্যটন কেন্দ্র রয়েছে সেখানে যত হোটেল রয়েছে সেগুলো একদম পুরো ভিড়ে ভিড়াক্কার। কোনো হোটেলে আপনি ঘর খালি পাবেন না, কোনো হোটেল খালি নেই, প্রচুর মানুষজন সেসব হোটেলে গিয়ে বসে রয়েছেন। মায়াপুরের লজের একজন মালিক তিনি বলছেন যে যখন প্রশ্ন করা হচ্ছে যে কেন এত মানুষজন, তিনি বলছেন গাদা গাদা বুকিং আসছে, প্রচুর লোকজন দলে দলে আসছেন এবং তারা কেন এসেছেন, কি কাজে এসেছেন এগুলো রেজিস্টারে লিখতে হয়। প্রত্যেকেই লিখছেন তারা পর্যটক। আমরা সবই জানি, সবই বুঝতে পারছি, কিন্তু এটাও বুঝতে পারছি যে 12 তারিখ পর্যন্ত এরকমই চলবে, কিছু বলে কোনো লাভ নেই। 12 তারিখ পর্যন্ত কেন এরকম চলবে এবং এরা কারা যারা আসছেন তারা সব মেজো নেতা, সেজো নেতা, মেজো নেত্রী, সেজো নেত্রী এবং তার সঙ্গে এই পঞ্চায়েত নির্বাচনে জয়ী প্রার্থীরা। বিরোধীরা এদেরকে নিয়ে এসে আটকে রাখছে, এই হোটেলগুলোতে লুকিয়ে রাখছে যাতে শাসক দল এদেরকে না নিয়ে চলে যেতে পারে, উন্নয়নের জোয়ারে যাতে ভেসে না যায় এরা। আবার উল্টো দিকে শাসক দলও লোকজনকে নিয়ে এসে রাখছে, তাদের প্রার্থীদের নিয়ে এসে রাখছে, কারণ প্রথমত তাদের একটা বিজেপির সঙ্গে কম্পিটিশনও রয়েছে, দ্বিতীয়ত ওদিকে আবার যাদেরকে নিয়ে আসা হয়েছে শাসক দলে তারা যদি আবার বিরোধী দলে কোথাও ফিরে যেতে চায়, বাম কংগ্রেসে যদি ফিরে যেতে চায়, সেটা হলে তো খুব মুশকিলের ব্যাপার। তাই যতদিন না পর্যন্ত বোর্ড গঠন হচ্ছে ততদিন এইভাবে হোটেলে এনে তাদেরকে রাখা হচ্ছে এবং আশা করা যায় 15ই আগস্ট পর্যন্ত এই পরিস্থিতি চলবে। কারণ আপনারা জানেন যে যদিও আদালতের তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে যে পঞ্চায়েত নির্বাচনের হার জিত যা হয়েছে না হয়েছে সমস্ত কিছু নির্ভর করছে আদালতের রায়ের উপর। যারা জিতেছেন, যারা হেরেছেন, সবার ভাগ্য আপাতত ঝুলে রয়েছে, সব নির্ভর করছে আদালতের রায়ের উপর। কিন্তু তারপরেও নবান্নর তরফ থেকে একটি সার্কুলার বের করে দেওয়া হয়েছে অলরেডি এবং বলা হয়েছে 16ই আগস্টের মধ্যে পঞ্চায়েতের সব বোর্ড গঠন করে ফেলতে হবে। তাই আশা করা যায় যে 15ই আগস্ট পর্যন্ত হোটেলগুলো এইভাবে প্যাকড আপ থাকবে, ভিড় থাকবে সেখানে। ভাবুন একবার, 15ই আগস্ট আমাদের দেশের স্বাধীনতা দিবস, যে স্বাধীনতা, যে গণতন্ত্রের জন্য আমাদের দেশের মানুষ, আমাদের পূর্বপুরুষেরা প্রাণ দিয়েছেন, সেই গণতন্ত্র নিয়ে ছিনিমিনি খেলার একটা অধ্যায়, সেই গণতন্ত্রে এরকম এপাং ওপাং ঝপাং করার একটা অধ্যায় হয়তো সেই 15ই আগস্টে গিয়ে শেষ হতে পারে, এইরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এর থেকে বড় নির্মম পরিহাস আর কি হতে পারে আমার জানা নেই। যাই হোক, একদম শুরুতে আপনাদের একটি পশুর হাসির আওয়াজ শুনিয়েছিলাম, এইবার আরেকটি পশুর হাসির আওয়াজ আপনাদের শোনাবো একদম শেষে গিয়ে, কিন্তু তার আগে 2 স্কুপ আইসক্রিম। এটাকে অনেকটা ওই শেষ পাতে মিষ্টি মুখের মতো ধরতে পারেন। প্রথমটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের থেকে জানা যাচ্ছে যে দলীয় নেতৃত্বকে বলে দেওয়া হয়েছে, জেলা নেতৃত্ব যারা রয়েছেন তাদেরকে বলা হয়েছে শীর্ষ নেতৃত্বের তরফ থেকে যে পঞ্চায়েতের একদম শীর্ষ পদে কিন্তু কোনোভাবেই কোনো দাগি অপরাধীকে বসানো যাবে না। লোকসভা নির্বাচনের আগে দলের নেতৃত্বের একটা স্বচ্ছ ভাবমূর্তি তৈরি করার জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো দাগি অপরাধীকে কিন্তু বসানো যাবে না। যে 3টে জায়গায় 3টে স্তরে নির্বাচন হয়েছে সেখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় প্রধান যে পদগুলো রয়েছে সেখানে একদম ভালো মানুষ, স্বচ্ছ ভাবমূর্তি সহ কোনো মানুষকে বসাতে হবে। এবার আমরা সকলেই জানি যে পঞ্চায়েত নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যাত্রায় বেরিয়েছিলেন গোটা রাজ্য জুড়ে এবং সেখানে স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থীদের খোঁজা হচ্ছিল, সেই সব খোঁজ করা হলো। এখন নির্বাচন হয়ে গেল, প্রার্থীরা জয়ী হয়ে গেলেন, এখনো পর্যন্ত খোঁজা হচ্ছে, এখনো স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থীদের খুঁজে এনে প্রধান যে শীর্ষ পদগুলো রয়েছে সেখানে বসাতে হবে, এখনো খোঁজ চলছে। তাহলে নির্বাচনের আগে ওই অত টাকা পয়সা খরচ করে এত বড় করে খোঁজাখুঁজি কি হলো বোঝা গেল না। যাই হোক, এইবারে আসি দ্বিতীয় স্কুপে।
আপনারা সকলেই জানেন রাহুল গান্ধী তিনি লোকসভায় ফিরে এসেছেন, আজ সাংসদ হিসেবে প্রবেশ করেছেন। তো কংগ্রেসের প্রচন্ড আনন্দ তো হবেই, তারই সঙ্গে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোটের যে বন্ধুরা রয়েছেন, ইন্ডিয়া জোটের যে শরিকরা রয়েছেন, তাদেরও খুব আনন্দ, মিষ্টি মুখ হচ্ছে। এবং সেই মিষ্টি মুখেই আপনাদের আবারও বন্ধুত্বের একটা উদাহরণ দেখাই। ছবিটা দেখতে পাচ্ছেন, এখানে দেখুন, এখানে অধীর বাবু রয়েছেন, মাঝখানে রয়েছেন সুদীপ বাবু তৃণমূল কংগ্রেসের, একদম এই সাইডটার দিকে রয়েছেন ডেরেক বাবু তৃণমূল কংগ্রেসের। তারা সকলে একসঙ্গে রয়েছেন, মিষ্টি মুখ করছেন। অধীর বাবুর মুখটা দেখুন, তার মুখে এক গাল হাসি। দুদিন আগে তিনি যে এত দুঃখ পাচ্ছিলেন তৃণমূল কংগ্রেসের নেত্রী এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে তিনি যে চিঠি লিখেছিলেন যে যা হচ্ছে পঞ্চায়েত নির্বাচনের পর থেকে বোর্ড গঠনের জন্য, সেই দুঃখের কোনো রেশ কিন্তু অধীর বাবুর মুখে দেখা যাচ্ছে না। সেখানে তারা মিষ্টি খাচ্ছেন, তৃণমূল কংগ্রেসের নেতাদের সঙ্গেই তারা রয়েছেন, আনন্দ খুশি ভাগ করে নিচ্ছেন। খুশির মুহূর্ত তো বন্ধুদের সঙ্গেই আমরা ভাগ করে নিই। আর এখানে তিনি চিঠি লেখালেখি করছেন, যদিও তার রেশ এই মুহূর্তে তার মুখে দেখতে পাওয়া যাচ্ছে না। সবাই সবকিছু করছে, শুধু কৌস্তব বাগচির কথা কেউ ভাবছে না। কৌস্তব বাগচি এই যে সব চুল কেটে ফেললেন, ন্যাড়া হয়ে গেলেন, একটা ভয়ঙ্কর প্রতিজ্ঞা করে তিনি ন্যাড়া হয়ে গেলেন, চুলগুলো সব কেটে ফেললেন, তার কথা কেউ ভাবছে না। অধীর বাবুও তার কথা ভাবছেন না। এইবার আপনাদের আরেকটি জন্তুর হাসি শোনাবো। শুনে নিয়েছেন? এই হাসিটা একটু কানে লাগছে তো, মানে আগের টাইপ থেকে বেটার ছিল। এইটা হলো গাধার হাসি। পশ্চিমবঙ্গের রাজনীতির যা অবস্থা হয়েছে তাতে ঘোড়া তো অনেক দূরের কথা, গাধা পর্যন্ত হেসে কুটিপাটি হয়ে যাচ্ছে। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। আমাদের এই কাজ যদি আপনাদের ভালো লাগে, হঠাৎ যদি উঠলো কথার ইউটিউব চ্যানেলের জয়েন বাটনটি ক্লিক করে আপনারা আমাদের মেম্বার হতে পারেন, অথবা ভিডিওর নিচে যেখানে লাইক ডিসলাইক বাটন রয়েছে তার পাশেই রয়েছে থ্যাঙ্কস অপশন। থ্যাঙ্কস অপশনটি ক্লিক করে এককালীন অর্থ সাহায্যের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পর্বগুলি দেখার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য। ভালো থাকবেন।